এখন তোমার কথা খুব মনে পড়ে মা। তুমি ওভাবে চলে যাওয়ার পর তোমাকে প্রতি মুহূর্তে মনে করতে থাকলে তো আমরা বাঁচতেই পারতাম না। বুকের ওপর পাথর চাপিয়ে রেখে মানুষ আর কতক্ষণ বেঁচে থাকতে পারে? এক সময় তো তাকে সেই পাথরের অসহ্য চাপ থেকে নিজেকে মুক্ত করার পথ বার করতেই হয়, তাই না? তাই আমি তোমায় জোর করে ভুলে গেলাম। আজ এতগুলো বছর পর আবার সেই বন্ধ দরজা খুলে ভেতরে ঢুকছি। তোমাকে ঘিরে সব স্মৃতি, সব দৃশ্য যেন দুদিক থেকে সরে সরে যাচ্ছে। তোমাকে ঘিরেই তো ছিলাম আমরা সবাই, এক পরম নির্ভরতার আশ্রয়স্থল। কি ভালোই না বাঁচতে আমাদের। আমাকে দিয়েই বলি, ছোটবেলায় খুব ঠান্ডা লাগার ধাত ছিল আমার। মাসের মধ্যে 15 দিন তো অসুস্থই থাকতাম, হাঁপানির মতো হতো। আর সেই সময় তোমায় আঁকড়ে থাকতাম আমি। আমার জ্বরে তোমার গা পুড়ে যেত, কিন্তু আমার হাঁপানিতে তুমি হাঁপিয়ে উঠতে না কখনো। খাওয়া নিয়ে কত বায়নাক্কা ছিল আমার, এটা করে দিতে হবে, এটা খাবো না, ওটা খাবো না, কত কিছু। সব নীরবে সহ্য করতে আমার অসুস্থ মলিন মুখের দিকে চেয়ে। আমি তো একা ছিলাম না, তোমার তো আরো দুটি সন্তান ছিল, স্বামী ছিল। কিন্তু আমার মনে হতো তুমি শুধু আমার, আমার মা। তোমার রূপ, তোমার হাসি, তোমার গন্ধ, তোমার গান, তোমার কবিতা, তোমার গল্প, তোমার ছোটবেলা, সব যেন ছিল কেবল আমারই। তুমি ছাড়া আমার আলাদা কোনো অস্তিত্বই ছিল না। দিদি ও দাদা যেন অনেকটাই বাবার মাধ্যাকর্ষণে বেড়ে উঠছিল, আর আমি ছিলাম তোমায় ঘিরে। আমার নিউক্লিয়াস ছিলে তুমি। আচ্ছা মা, তোমার কি মনে পড়ে আমার কথা, তোমার ছোটনের কথা? মনে পড়ে তুমি আমায় স্কুল থেকে আনতে গিয়েছিলে? কি মনে হয় সেদিন খোঁপার জায়গায় একটা বেনি বেঁধে এসেছিলে আমায় নিতে? ও মা, স্কুল থেকে বেরিয়েই তোমায় দেখে আমার ভ্রু কুঁচকে গেল। বেনি কেন বেঁধেছ, খোঁপা কেন বাঁধুনি? আমার মা বেনি বাঁধবে না। আমার আবদারে রাস্তাতেই তোমায় বেনি খুলে খোঁপা করতে হয়েছিল, মনে পড়ে? তুমি কেন মেনে নিয়েছিলে মা? তোমার কি নিজের মতো চুল বাঁধারও জো ছিল না? নাকি ছেলের ইচ্ছের কাছে নিজেকে মানিয়ে নিয়েছিলে? তাই হবে। আমার যখন 5-6 বছর বয়স, সেই সময়টায় আমরা আগরতলায় মঠচৌমুহনীর কাছে রানী পিসিমণির বাড়িতে ভাড়া থাকতাম। বাবা আগরতলায় সবসময় থাকতো না, সোনামুড়ায় থাকতে হতো চাকরি সূত্রে। আমাদের বিশেষত দিদির পড়াশোনার জন্যই এই ব্যবস্থা করতে হয়েছিল। আমরা 2 ভাই বোন তোমাকে আশ্রয় করেই থাকতাম তখন। বাবা মাঝে মাঝে আসতো। এই বাড়িটার একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, একটা বড় পরিবার, একান্নবর্তী নয়, তবে একটা বড় জায়গার মধ্যে আলাদা আলাদা সব বাড়িতে একসাথে থাকতো। তাই বাবা সবসময় সঙ্গে না থাকলেও আমরা মানিয়ে নিয়েছিলাম। এই বাড়িটা বাছাও হয়েছিল হয়তো সেই জন্যেই। সেখানেও দেখেছি সবাই তোমায় কেমন ভালোবাসতো, মান্য করত, ভরসা করত। সবাই আসতো তোমার কাছে তাদের নিজের নিজের সমস্যা নিয়ে। কারুর বর নেশা করে তাকে মারে, তুমি যাবে তাকে বোঝাতে। কারুর স্বামীর হয়তো বাইরের দিকে টান, তোমার কাছে এসে নিজের মনের কথা বলে হালকা হয়। তুমি গেলে সেখানে লোকটার সাথে কথা বলে সংসারে শান্তি ফেরাতে। সবচেয়ে আশ্চর্যের কথা, সেই লোকগুলো তোমার কথা শুনতো, মেনে নিত তাদের দোষ, কথা দিত চেষ্টা করবে, নিজেকে পাল্টাবে বলে। এমনিতে দেখতে গেলে ব্যাপারটা অনেক সময় বিপজ্জনক হতে পারত। তাদের মনে হতেই পারত আপনি কে আমাদের ব্যাপারে কথা বলার? কিন্তু তোমার ব্যক্তিত্বের মধ্যে এমন এক আন্তরিকতার ছোঁয়া থাকতো যে তাদের মনের মধ্যেকার ভালো মানুষটাকে তুমি জাগিয়ে তুলতে পারতে। এমন কত হয়েছে, 14-15 বছরের ছেলে, অবাধ্য, পড়াশোনায় অমনোযোগী, স্কুল পালানো, আর যা যা হয় এই বয়সে। তুমি সেই ছেলের মাথায় হাত বুলিয়ে ভালোবেসে বোঝানোর পর ভালো হয়ে গেল, মন শান্ত হলো, পড়াশোনায় মন বসলো, মা বাবাকে বুঝতে শিখলো, মানুষটাই বদলে গেল এক সময়। আসলে মানুষ বদলায় না, বদলায় তার মন, যা তোমার স্পর্শে পাথর থেকে সোনা হয়ে যেত। কি করে পারতে তুমি? পারতে মানুষকে মন থেকে ভালোবাসার ক্ষমতায়, তাতেই ছিল জাদু। সেই পাশের বাড়ির বিজয়ের কথা মনে পড়ে? সবাই ডাকতো বিজ্জা বলে। আমরা তখন শম্ভুপালের বাড়িতে ভাড়া থাকতাম। ও বাড়িতে এক অবাক ব্যাপার ছিল।
বিজয় ও তার বাবা পালা করে মাতালের ভূমিকায় অবতীর্ণ হতো। মানে 6 মাস বিজয়ের বাবা মাতাল, বিজয় ভদ্র ছেলে, আবার 6 মাস সবাইকে অবাক করে দিয়ে বিজয় মাতলামি সকল রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। তো তখন বিজয়ের পালা চলছে। সেদিন এই রাত 8টা-9টা হবে। দিদি বাড়ি ছিল কিনা ঠিক মনে পড়ছে না। আমি ও দাদা বাইরের ঘরে বসে পড়া খেলছি। এমন সময় একটু অন্যরকম কিছু একটা আওয়াজ শুনে তাকিয়ে দেখি বিজ্জা আমাদের বাড়িতে আমাদের ঘরে ঢুকে এসেছে। চোখ বিস্ফারিত, চুল উস্কো খুস্কো, জামা কাপড় ময়লা, গায়ের গন্ধে বমি হয়ে যাওয়ার জোগাড়। আর সব থেকে ভয়ঙ্কর, হাতে একটা কোদাল, আর সেটাও কোপানোর ভঙ্গিতে মাথার ওপর ওঠানো। আমরা তো ওরে বাবারে মারে বলে এক দৌড়ে ঘরের বাইরে বেরিয়ে এলাম। তুমি বেরিয়ে এলে অন্য ঘর থেকে শান্ত এক রূপ নিয়ে। কি সুন্দর করে বাবা বাছা করে ওর সাথে কথা বলে ওকে শান্ত করে ওর হাত থেকে কোদাল নিয়ে নিলে। মিনিট 2-এর মধ্যে ও ভদ্রভাবে বাড়িও চলে গেল। মনে হলো যেন সত্যনারায়ণের নেমন্তন্ন করতে এসেছিল। কেমন করে পারতে তুমি এমন কাউন্সেলিং করতে? কোথায় শিখলে? কিভাবে আয়ত্ত করলে? আসলে সবাইকে মন থেকে ভালোবাসা, যা আমাদের সবার কাছে স্বাভাবিকভাবেই খুব কঠিন, তোমার কাছে ছিল সব স্বতঃস্ফূর্ত। তোমরা যারা শুনছো, তোমরা বলো তো, আমরা যখন কোন এক জায়গা থেকে রিক্সা করে বাড়ি ফিরি, কোনোদিন সেই রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেছি যে ভাই তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন? তোমার কি খাওয়া হয়নি? কোথাও যাবে না, বাড়ির ভেতরে এসো। কতবার তুমি এমন মানুষগুলোকে বাড়িতে বসিয়ে খাইয়েছো, জানতে চেয়েছো তাদের বাড়িতে কে কে আছে, কেমন আছে তারা। একজন রিক্সাওয়ালার মধ্যেও নিজের ভাইয়ের মুখ কে দেখতে পায় বা চায় বলতে পারো? তুমি পারতে। তোমার এমন ব্যবহারে আপ্লুত হয়ে তারা বাড়ি ফিরে যেত, বারবার ফিরে আসতো তোমার খবর নিতে। তোমার মনে পড়ে মা, একজন তো পরদিন সকাল থেকে বাড়ির সামনে রিক্সা নিয়ে দাঁড়িয়ে থাকতো, কখন তোমার দরকার পড়ে। আমাদের এখানে ওখানে নিয়ে যাওয়া শুরু করেছিল, টাকাও নিতে চাইতো না। তার রোজগারে ক্ষতি হচ্ছে বলে অনেক বুঝিয়ে তুমি ওর এই রোজ আসাকে বন্ধ করেছিলে। এরপর থেকে মাঝে মাঝে আসতো। এরকম কত ফেরিওয়ালা, ভিখিরি, সাধু যে তোমার এক প্রকার বাড়ির লোকের মতো হয়ে গিয়েছিল, তা আমার থেকে বেশি আর কেউ জানে না। তোমার দুমাকে মনে পড়ে মা? সে এক বিশেষ চরিত্র। কিভাবে যে তার সাথে তোমার পরিচয় হয়েছিল মনে পড়ছে না, কিন্তু মানুষটাকে মনে পড়ছে। দুমা নামটা বাবার দেওয়া। দেখে ওনার বয়স মনে হতো 70-এর কাছাকাছি। বাংলাদেশে ওনার এক ছোট্ট বোন নাকি একদম তোমার মতো দেখতে। সেই বাংলাদেশ তার কাছে এখন কত দূর হয়ে গেছে। কোনোদিন আর সেই বোনের কাছে ফিরে যেতে পারবে কিনা ঠিক নেই। বাংলাদেশ এখন তার কাছে পূর্ব জন্মের মতো। তাই তুমি এখন সেই বোন, আর আমাদের তাকে মামা বলেই ডাকতে হবে। বয়সে দাদু আর সম্পর্কে মামা, তাই এই বিশেষ নামকরণ হয়েছিল তার, দুমা। সে খালি হাতে আসতো না। তার পাঞ্জাবের পকেট থেকে প্রতিবারই একটা প্লাস্টিকে মোড়া প্যাকেট বেরোতো। একটা নয়, দুর্গের মতো 7টি প্রাকার জয়ের পর আসল দুর্গের মণিকোঠায় পৌঁছানোর মতো প্যাকেটের পর প্যাকেট খুলে বেরোতো কখনো একটা গজা বা সন্দেশ বা সেরকম কিছু একটা। আর আমাদের সেটা সবাইকে ভাগ করে খেতেও হতো। এই দুমার আচরণ একটু আমাদের সন্দেহজনক বলে মনে হতো। আমাদের আগে থেকে তার সাথে কোনো পরিচয় সূত্রও ছিল না। আসলে হঠাৎ করে একদিন তার আগমন হয়েছিল। বাবা বলতো একদিন দেখবে তার লোল চর্ম মসৃণ হয়ে গেছে, পুজো পিঠ টান টান হয়ে গেছে, বয়স কমে গেছে 30 বছর, এরপর দেখবে মজা। কিন্তু তুমি কিছু না বলে মুচকি মুচকি হাসতে। কিন্তু ভগবানের দয়ায় বাবার সেই মজার ছলে বলা সন্দেহ কোনোদিন সত্যি হয়নি। যেমন করে একদিন তার আগমন ঘটেছিল, তেমনি হয়তো প্রকৃতির অমোঘ নিয়মেই দুম করে দুমার আশাও বন্ধ হয়ে গিয়েছিল।